ঘটনাটি পাঠিয়েছেন নাম মালেকুর রহমান মালেক, গ্রাম পশ্চিমপাড়া, ইউনিয়ন নাগেশ্বরী সদর ইউনিয়ন, উপজেলা নাগেশ্বরী, জেলা কুড়িগ্রাম, বাংলাদেশ। লেখকের বক্তব্য অনুযায়ী এটি সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা। আমি যে এলাকায় থাকি সেটি একেবারেই গ্রামীণ। চারদিকে ধানক্ষেত, আঁকাবাঁকা মেঠো পথ, সন্ধে নামলেই বিদ্যুৎ চলে যায়। আমাদের বাড়ির একেবারে পাশেই পশ্চিম পাড়ায় রয়েছে একটি পুরনো কবরস্থান। দিনের আলোতেও জায়গাটাতে অস্বস্তি লাগে, আর রাতে তো কেউ ভুল করেও ওইদিকে যায় না। আমার আপন ভাতিজার নাম রাব্বি। তখন ওর বয়স ১৩ বছর। স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে। শান্ত, ভদ্র, পড়াশোনায় মনোযোগী ছেলে। সেদিন সন্ধ্যায় প্রতিদিনের মতোই ও পড়ার টেবিলে বসেছিল। পড়ার ঘরটা খুব সাধারণ, মাটির মেঝে, কাঠের ছোট টেবিল, পুরনো বইখাতা আর একটি হারিকেন। হারিকেনের আলোতে দেয়ালে বইয়ের ছায়া নড়াচড়া করছিল। বাইরে ঝিঁঝি পোকার শব্দ, দূরে আজানের ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। হারিকেনের আলো একটু কেঁপে উঠল। ঠিক তখনই রাব্বি পড়তে পড়তে থেমে গেল। ওর মনে হল কেউ যেন একদম পেছনে বসে আছে। ঘাড়ের কাছে নিঃশ্বাসের গরম অনুভব করছিল। ধীরে ধীরে পেছনে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। বুকের ভেতর ধক করে উঠল। আবার পড়ায় মন দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে টেবিলের ওপর ভাঁজ করে রাখা বইগুলো একসাথে মেঝেতে ছিটকে পড়ল, এমনভাবে যেন কেউ জোরে ধাক্কা দিয়েছে। আমি তখন পাশের ঘরেই ছিলাম। শব্দ শুনে ভেবেছিলাম হয়তো হাত লেগে পড়ে গেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার শব্দ। এইবার খাতা কলম সব উল্টে গেল। ঠিক তখনই রাব্বি কাঁপা গলায় বলল, চাচা, আপনি কি আমার পেছনে বসে আছেন? আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম। গিয়ে দেখি রাব্বির মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক বড়। ও বারবার বলছে, ওখানে কেউ আছে, ও আমাকে দেখছে। সেই রাতের পর থেকেই ওর মধ্যে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। মাঝরাতে ঘুম ভেঙে উঠে বসে থাকে, কখনো অকারণে হাসে, কখনো হঠাৎ কেঁদে ওঠে। একদিন দেখি ও গাছের ডালে উঠে বসে আছে, এমন উঁচু গাছে যেখানে স্বাভাবিকভাবে ওর পক্ষে ওঠা সম্ভব নয়। মসজিদের হুজুর এসে কোরআন পড়েন, অনেক কষ্টে ওকে নামানো হয়। এরপর ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। একদিন সকালে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে বললাম, যাও রাব্বিকে ডেকে আনো, দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ও দৌড়ে এসে বলল, ঘরে কেউ নেই। পুরো বাড়ি তন্ন করে খোঁজা হলো, কোথাও নেই। ঠিক তখনই এলাকার কয়েকজন মুরব্বি দৌড়ে এসে বললেন, আপনাদের রাব্বিকে আমরা পশ্চিমপাড়ার কবরস্থানে দেখেছি, গোঙাচ্ছে। আমি রেগে গিয়ে বললাম, দেখে এসেছেন, নিয়ে এলেন না কেন? ওনারা কাঁপা গলায় বললেন, ওর গায়ে কেউ হাত দিতে পারছে না, অবস্থা খুব ভয়ঙ্কর। পরে জানা যায় কয়েকজন বাচ্চা কবরের বড় গাছের নিচে লাকড়ি পুড়াচ্ছিল। হঠাৎ কবরের ভেতর থেকে গোঙানির আওয়াজ আসে। ভয়ে তারা দৌড়ে বাড়িতে খবর দেয়। সবাই টর্চলাইট নিয়ে সেখানে যায়। কবরের ভেতর ঘন অন্ধকার। আলো ফেলতেই দেখা যায় রাব্বি বসে আছে, শরীর মোচড়াচ্ছে। আমরা সবাই ছুটে যাই। কয়েকজন কবরের ভেতরে নেমে ওকে তুলতে যায়, কিন্তু ও যেন মাটি আঁকড়ে ধরে আছে। তুলতে গেলে মনে হচ্ছিল একা রাব্বির শরীরে ৫০ জন মানুষের শক্তি। চোখ দুটো রক্তিম, এমন লাল যে মনে হচ্ছিল চোখ উঠে গেছে। নাক মুখ দিয়ে গাঢ় লালা বের হচ্ছে, দাঁত শক্ত করে চেপে ধরা, হাত পায়ে অসংখ্য নখের আঁচড়, নিজের মুখেই নিজের নখ বসিয়ে রক্ত বের করেছে। শরীর অস্বাভাবিক শক্ত, কেউ ধরলেই হঠাৎ ঝাঁকুনি দিয়ে ছিটকে দিচ্ছে। ওর মুখ দিয়ে তখন এক অচেনা গলা বের হচ্ছিল। সেই গলাটা রাব্বির নয়, ভারী, কর্কশ, মানুষের মতো নয়। বারবার একই কথা বলছিল, ও এখানেই থাকবে, ওকে কেউ নিতে পারবে না, অনেক কষ্টে আনা হয়েছে। গ্রামের সবাই আতঙ্কে পড়ে গেল। শেষমেশ হুজুর কোরআন পড়তে শুরু করলেন। অনেক সময় পড়ার পর ওর শরীর একটু ঢিলে হলো। তখন কয়েকজন মিলে কোনো রকমে ওকে কবরস্থান থেকে বের করা গেল। কিন্তু বের করলেও ও পুরো অচেতন নয়, আবার পুরো জ্ঞানেও নেই। চোখ খোলা, কিন্তু কারো দিকে তাকাচ্ছে না। সেই রাতেই সিদ্ধান্ত হলো আর দেরি করা যাবে না। পরদিন ভোরে আমি অর্থাৎ মালেক চাচা রাব্বির চাচাকে সঙ্গে নিয়ে কবিরাজের খোঁজে বের হই। রাব্বিকে ওই অবস্থায় নেওয়া ঝুঁকিপূর্ণ ছিল, তাই ওকে বাড়িতেই তালাবদ্ধ ঘরে রাখা হয়। ঘরে কোরআনের তিলাওয়াত চলছিল, হুজুর বসেছিলেন। অনেক খোঁজাখুঁজির পর দূরের এক গ্রামে একজন অভিজ্ঞ কবিরাজের সন্ধান পাই। লোকটি বয়স্ক, চোখে অদ্ভুত গভীরতা। সব কথা শোনার পর তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, ছেলেটার শরীরে সাধারণ কোনো আসর নেই, এটা পরিকল্পিত কাজ।
তিনি আমাদের সঙ্গে বাড়িতে এলেন। রাব্বির ঘরে ঢুকতেই ও হঠাৎ ছটফট শুরু করল। কবিরাজ কিছু পড়তেই ওর মুখ দিয়ে আবার সেই অচেনা গলা বের হল। কবিরাজ জানালেন, এই জিন খুবই শক্তিশালী, একা আসেনি, কালো জাদুর মাধ্যমে বহু দূর থেকে চালনা করে পাঠানো হয়েছে। এই ধরনের জিন সাধারণত কাউকে ধ্বংস করার উদ্দেশ্যেই পাঠানো হয়, মানসিকভাবে, শারীরিকভাবে, এমনকি পুরো পরিবারটাকেও ভেঙে দেওয়ার জন্যই এই অভিজ্ঞতা তিনি আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা বারবার জিজ্ঞেস করলাম, কে করেছে, কেন করেছে? কবিরাজ স্পষ্ট করে বললেন, এই ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। জিন নিজেও নাম বা পরিচয় জানাচ্ছে না, তবে এটুকু নিশ্চিত, এটা হঠাৎ হওয়া কোনো ঘটনা নয়, অনেক প্রস্তুতি নিয়ে এই কাজ করা হয়েছে। তিনি আরও বললেন, জিনটি এতটাই শক্ত যে সহজে ছাড়বে না, চিকিৎসা দীর্ঘ হবে, মাঝে মধ্যে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। কখনো গাছের দিকে ছুটবে, কখনো নির্জন জায়গার দিকে টান অনুভব করবে, বিশেষ করে কবরস্থান বা পরিত্যক্ত জায়গায়। সেই দিন থেকেই কবিরাজি চিকিৎসা শুরু হয়। তাবিজ, বিশেষ পানি, নির্দিষ্ট সময়ে আমল, সবই চলছে, কিন্তু এখনও পুরোপুরি ঝুঁকি কাটেনি। কবিরাজ বলেছেন, জিনটি এখনও ওর পেছনে লেগে আছে, শুধু সুযোগ খুঁজছে। এই ঘটনাগুলো লিখতে গিয়ে আজও শরীর শিউরে ওঠে, কারণ আমরা নিজের চোখে দেখেছি, মানুষের শরীরে অদৃশ্য শক্তি ঢুকলে মানুষ আর মানুষ থাকে না, আর কালো জাদুর মাধ্যমে চালনা করা জিন হলে তার ভয়াবহতা ভাষায় বোঝানো সত্যি কঠিন।